সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি পাবলিক টাইমস আয়োজিত পাবলিক টক অনুষ্ঠানে। পাবলিক টক অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। সেই বিষয়ে আজকেও কথা হবে মূলত নতুন এই যে সরকারের পালাবদল হলো, নতুন সরকার আসলো এবং বর্তমান পরিস্থিতি নানা বিষয়ে। সে বিষয়ে আমাদের সঙ্গে কথা বলতে আজকে সংযুক্ত হয়েছেন সাবেক সামরিক কর্মকর্তা, লেখক, কর্পোরেট ট্রেনার এবং রাজনৈতিক ও সামরিক বিশ্লেষক ডেল এইচ খান। চলুন আমরা আমাদের অতিথির কাছে চলে যাই। অসংখ্য ধন্যবাদ আমাদের কে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপনাকেও ধন্যবাদ এবং আপনার অনুষ্ঠানের দর্শক যারা আছে তাদেরকেও সালাম জানাই। জি, আমরা আসলে কথা বলি সমসাময়িক বিষয় নিয়ে। নতুন সরকার গঠন করতে যাচ্ছে এবং এই যে একটা ২৪ পরবর্তী একটা গণ অভ্যুত্থান এবং নানা তিতিক্ষার পরে একটা নতুন সরকার গঠন করতে যাচ্ছে, সেই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে কি হবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। নতুন যে সরকার মানে ক্ষমতা আসছিল এবং ইনশাল্লাহ আগামী 5 বছর তারা ক্ষমতায় থাকবে, তাদের আসলে বহুমাত্রিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হবে। কারণ প্রথমত যেটা কারণ সেটা হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের পর ইন্টারিম গভর্নমেন্ট এর মাধ্যমে বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপে যে পরিবর্তনটা মানে প্রতিশ্রুত হয়েছে, প্রমিজিং ছিল, যেটা যে আগের যে বন্দোবস্ত এবং আগের যে পলিটিক্যাল মানে ওভারঅল সেট ছিল, ওই সেট আপটা যেহেতু বাংলাদেশের মানুষ পছন্দ করেনি, পছন্দ করছিল না, সুতরাং সেখান থেকে একেবারেই নতুন একটা বন্দোবস্ত এবং সেট আপ মানুষের ভেতরে কাঙ্ক্ষিত। এবং এই আকাঙ্ক্ষা দ্বিমাত্রিক। একটা হচ্ছে যে গত 15 এবং 17 বছরের যে ফ্যাসিজম ছিল, এইটা তো অ্যালাউড না। এটা গেল একটা, প্রথমত যে ওই সেট আপটা আর যেন ফিরে না আসে, ওই সেট আপের এলিমেন্ট গুলো যেন এখন আর মানে আমাদেরকে প্রভাবিত করতে না পারে, এইটা একটা চাওয়া। যেমন আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, সেটা হচ্ছে বাক স্বাধীনতা। তো এই বাক স্বাধীনতা মানে সমস্যা বোধ করছিল, কথা বলার কারণে মানুষ গুম হচ্ছিল, কথা বলার কারণে মানুষ প্রাণ হারাচ্ছিল। তো গত মানে ইন্টারিমের যে টেনিয়ারটা ছিল, এই টেনিয়ারে বাংলাদেশের মানুষ পূর্ণ বাক স্বাধীনতা একটা স্বাদ পেয়েছে। সুতরাং ধরেন এখন যে নতুন গভর্নমেন্ট আসছে, সেই গভর্নমেন্টের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ হবে যে এই বাক স্বাধীনতা কন্টিনিউ করা। এটা আমি একটা উদাহরণ দিলাম, যেটা গত 15 বছরের ইয়েতে। এছাড়াও ধরেন যদি গত 15 বছরের বড় দাগে বড় বড় যে সমস্যাগুলো আছে, যেমন ধরেন গুমের সংস্কৃতি, এটা টোটালি বন্ধ করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন যেভাবে মনে করেন যে দলীয়করণ করা হয়েছিল, এবং দলীয়করণ করার কারণে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী রাজনৈতিক ভাবে অপব্যবহৃত হচ্ছিল, এই অপব্যবহার রোধ করতে হবে। একই সাথে ধরেন যে সমাজে যে চাঁদাবাজি অথবা এই ধরনের যে অপরাধ আছে, এই অপরাধগুলো বন্ধ করতে হবে। সুতরাং এই জিনিসগুলো প্রত্যেকটাই চ্যালেঞ্জিং। আবার আমি যেহেতু বলেছিলাম দ্বিমাত্রিক, সুতরাং আরেকটা মাত্রা হচ্ছে গত 54 বছর ধরে যে পলিটিক্যাল সেট আপ অথবা বন্দোবস্ত চলে আসছিল, শুধুমাত্র ফ্যাসিজমকে কিন্তু মানে পাবলিক অ্যাপ্রুভ করেছে, ব্যাপারটা তা না। ফ্যাসিজমের এগেইনস্টে বিরোধী দল অথবা তথাকথিত বিরোধী দল হিসেবে যে সকল বড় বড় দল, এমনকি এখন যারা সরকার গঠন করলো, তারা যে সারেন্ডার করতে বাধ্য হয়েছিল, এইটাও কিন্তু জনগণ পছন্দ করেনি। সুতরাং এই গত 54 বছর ধরে যে পচা গলা অ্যান্টিবায়োটিক খাওয়ানোর চেষ্টা করা হয়েছে বাংলাদেশের মানুষকে, এবং সেই সকল পলিটিশিয়ান যারা আসলে ফ্যাসিজমকে রুখতেও পারে নাই এবং ফ্যাসিজমের বিরুদ্ধে রাজনৈতিক কোনো সমাধান তারা দেখাতে পারে নাই, তাদেরকেও কিন্তু বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে।
সুতরাং এই দ্বিমাত্রিক যে প্রত্যাশার চাপ, এটা পলিটিক্যালি মনে করেন যে এই নতুন পলিটিক্যাল গভর্নমেন্টের উপরে অফকোর্স একটা চ্যালেঞ্জ ক্রিয়েট করবে। এছাড়াও যেই চ্যালেঞ্জটা আছে সেটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট খুব ছোট্ট পরিসরে তারা টেকনোক্রেট বেসড, বিশেষজ্ঞ বেসড একটা মানে সরকার পরিচালনা করেছে, এবং এর ফলে আমরা গত 1.5 বছরে যা দেখেছি সেটা হচ্ছে যে অত্যন্ত স্বল্প সময়ে অনেকগুলো সংস্কার শুরু করা সম্ভব। সুতরাং তারা কিন্তু এই সংস্কারগুলো শুরু করে দিয়েছে। এখন এই সংস্কারগুলো বাস্তবায়নের দায়িত্ব কিন্তু এই নতুন গভর্নমেন্টের। এখন এই সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে তারা যদি পজিটিভ থাকতে না পারে, তারা যদি সংস্কারগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করতে না পারে, তাহলে কিন্তু আবারও এটা তাদের ব্যর্থতা হিসেবে পরিগণিত হবে। আর ফাইনালি যেটা হচ্ছে যে এখন ইন্টারিমের সাথে এই গভর্নমেন্টের একটা তুলনা চলবে সবসময়, যে তারা এই স্বল্প সময়ে কতটা কি করতে পেরেছে, এবং ইন্টারিম পরবর্তী এখনকার যে নর্মাল গভর্নমেন্ট আসছে সেই গভর্নমেন্ট কতটুকু পারপাস সার্ভ করতে পারছে। এটা অর্থনৈতিক ক্ষেত্রে তুলনা চলবে, সামাজিক মানে বৈষম্য দূরীকরণের ক্ষেত্রেও এইটার তুলনা চলবে, রাজনৈতিক পরিমণ্ডলে এটার তুলনা চলবে, পররাষ্ট্র ক্ষেত্রে এটা তুলনা চলবে। সো এই বড় দাগে আমার ধারণা এই হচ্ছে নতুন সরকারের মানে চ্যালেঞ্জ। জি, ধন্যবাদ। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যেটা আপনি কিছুটা বলেছেন, সেটা হলো যে ধরেন সংস্কারের যে প্রশ্ন ছিল সেটার জন্যই একটি গণভোট হলো। সেই গণভোটে বেশ মানে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। কিন্তু যেটা বলা হচ্ছে মোটা দাগে আপনার বিএনপিও নিরঙ্কুশ আপনার জয় পেয়েছে। সব মিলিয়ে মানুষের মধ্যে এক ধরনের যেটা কথা চলছে, আলোচনা চলছে যে সংস্কার প্রক্রিয়া আসলে কতটুকু বাস্তবায়ন হবে। এই যে সংস্কারগুলো যে ভোটে জিতলো বা সেগুলো হলো, সেই সংস্কারটা আসলে কতটুকু হবে, সেই প্রত্যাশাটা বা সেই সম্ভাবনাটা আপনি কতটুকু কি দেখছেন সেটি যদি একটু বলেন। দেখেন, সংস্কারের যে বহুমাত্রিক প্রস্তাবনাগুলো দেয়া আছে এর ভেতরে কিছু আছে শর্ট টার্ম, কিছু আছে মিড টার্ম, কিছু আছে লং টার্ম সংস্কার। তো নতুন সরকারের পক্ষে রাতারাতি এই সংস্কারগুলো সবকটা বাস্তবায়ন করা সম্ভব না। এটা যদি করার সুযোগ থাকতো তাহলে ইন্টারিমই করে ফেলতো। সো এই জায়গায় আইনি বাধ্যবাধকতা আছে। তারপর কিছু কিছু সংস্কার প্রস্তাব যেটা আপনি জানেন যে সব দল মানে সম্মত। আবার কিছু কিছু সংস্কার প্রস্তাব আছে যেখানে বিভিন্ন দলের নোট অফ ডিসেন্ট ছিল, তার মানে তারা একমত না। সুতরাং যেই সকল প্রস্তাবে সকল দল একমত ছিল, সর্বসম্মত ছিল, সেই সকল সংস্কার প্রক্রিয়া হয়তো ইমিডিয়েটলি এই সরকার শুরু করে দিতে পারবেন। কিন্তু যে সকল সংস্কারের ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট ছিল সেগুলো তার মানে আবারও আলোচিত হবে। আবারও আলোচিত হওয়ার পরে যদি টিকে যায় তাহলে হয়তো সেই সংস্কারগুলো শুরু হবে। আমার ধারণা যে এই সরকার তো অবশ্যই সংস্কার প্রস্তাব যেগুলো আছে সেগুলো বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সো এই সংস্কারগুলো এখন তারা কিভাবে বাস্তবায়ন করে, কতটুকু মানে প্রজ্ঞার সাথে, করিতকর্মার সাথে এবং তৎপরার সাথে তারা এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে শুরু করে, এটাই আসলে দেখার বিষয়। আমার ধারণা সরকারের জন্য ভালো হবে যে সকল সংস্কার প্রস্তাব নিয়ে ইমিডিয়েটলি তাদের বসা, এবং প্রত্যেকটা সংস্কার যেগুলো করা দরকার আছে এগুলোর জন্য ডেডলাইন সেট করে ফেলা, এবং এই সংস্কার বাস্তবায়নের জন্য যে কমিটিগুলো আছে এই কমিটিগুলোকে দ্রুত চূড়ান্ত করে ফেলা। তাহলে কাজ দ্রুত শুরু হয়ে যাবে, এবং কাজগুলো যদি ডেডলাইন ধরে মানে দ্রুত আগাতে থাকে, এবং সরকার যদি কন্টিনিউয়াস মানে পাবলিককে প্রত্যেকটা সংস্কারের অগ্রগতির ব্যাপারে আপডেটেড রাখে, তাহলে আমার ধারণা যে হয়তো 100% সংস্কার আমরা না দেখলেও একটা ট্যাঞ্জিবল অ্যামাউন্ট অফ সংস্কার আমরা দেখতে পাবো। জি, ধন্যবাদ। আপনি আপনার কাছে আরেকটা বিষয়, সেটা হলো যে ধরেন এই সরকার নিরঙ্কুশ জয় পেয়েছে একটা, এবং সংসদ এবং অন্য জায়গায় তাদের যে নিরঙ্কুশ জয়ের কারণে এক ধরনের আধিপত্য থাকবেই তাদের ব্যাপকভাবে। যে কোনো কিছুই তারা করতে পারে, কারণ সেই সংখ্যাগরিষ্ঠতা তারা পেয়েছে। তাহলে কি এই বিরোধী দল যে অবস্থায় আছে, এই বিরোধী দল আসলে কতটুকু কার্যকর হবে এবং
বর্তমান যে বিরোধী দল হচ্ছে তারা আসলে কতটুকু মানে সংসদে আসলে ভালো কিছু করতে পারবে, সেই জায়গাটায় যদি একটু বলেন, আপনার কি মনে হয় আর কি? সরকার মানে সংখ্যাগরিষ্ঠতা পয়েন্ট অফ ভিউ থেকে বেশ শক্তিশালী অবস্থানে আছে, মানে এতটা হয়তো তারা নিজেরাও প্রত্যাশা করেনি। সুতরাং বিরোধী দল আহ, মানে কিছুটা দুর্বল আম, একটা অবস্থানে থেকেই শুরু করবে, এটা প্রায় নিশ্চিত করে বলা যাচ্ছে। কিন্তু আহ, এই বিরোধী দল নট নেসেসারিলি আগের যে বিরোধী দলগুলো আমরা দেখেছি গত 10-15 বছরে, সেই তুলনায় এ কোয়ালিটেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে, গুণগত মানের প্রশ্নে এই বিরোধী দল মানে পূর্ববর্তী যে বিরোধী দল ছিল সেই দলের তুলনায় কিন্তু অনেক বেশি সংগঠিত, এবং আমার কাছে মনে হচ্ছে যে গুণগতভাবে অনেক উন্নত। সুতরাং ছোটখাটো একটা বিরোধী দল নিয়েও কিন্তু মানে সরকারকে গাইড করা অথবা সরকারকে প্রেসারে রাখার যে সুযোগ, সেটা তারা নিতে পারে। মানে আদারওয়াইজ গণতন্ত্রের বিরোধী দলের কাজই হচ্ছে মানে কন্টিনিউয়াস নয়েজ ক্রিয়েট করা, সরকারকে ভুল করা থেকে ঠেকিয়ে রাখা। বাট এই জায়গাটাতে আমি যেটা এক্সপেক্ট করব সেটা হচ্ছে যে আহ, একটা বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে এই নতুন সরকার আসছে, সরকারের উপরে অবশ্যই এক্সপেকটেশন অনেক হাই থাকবে। সো সরকারের উচিত হবে বিরোধী দলের সাথে আলোচনার সাপেক্ষে কিছু ন্যাশনাল ইন্টারেস্ট যেটা আছে ওই এরিয়াগুলো আইডেন্টিফাই করে ফেলা। যেমন ধরেন বাংলাদেশের প্রতিরক্ষা নীতি, এই প্রতিরক্ষা নীতি মানে বিরোধী দলের সাথে একসাথে বসে তারা কিন্তু এটাকে ন্যাশনাল ইন্টারেস্টের এরিয়া হিসেবে চিহ্নিত করতে পারে, যেখানে সরকারি দল অথবা বিরোধী দল পলিটিক্স করার প্রয়োজন নাই। সো ওইভাবে যদি তারা প্রথমেই আইডেন্টিফাই করতে পারে যে ন্যাশনাল ইন্টারেস্ট এরিয়া কোনগুলা, এবং তারা যদি এটার নিয়ে একটা সম্মতিতে আসতে পারে, কনসেনসাসে আসতে পারে, তাহলে আমার মনে হয় ন্যাশনাল ইস্যুগুলো মানে চমৎকার ভাবে অগ্রাধিকার ভিত্তিতে কাজ চলবে। পাশাপাশি অন্যান্য যে ইস্যু আছে, যে ইস্যুগুলো নিয়ে আহ মানে সরকার করতে চাইবে, বিরোধী দল বিরোধ করবে অথবা বিরোধীরা করবে, আম, এবং এই আলোচনার মাধ্যমে একটা আম, রাষ্ট্রের জন্য কল্যাণকর একটা সিদ্ধান্তে তারা উপনীত হবে, সেইটা হয়তো করা সম্ভব হবে। তবে ভয় অবশ্যই থেকে যাচ্ছে, সেটা হচ্ছে যে এই ধরনের সংখ্যাগরিষ্ঠতা অনেক সময় সরকারকে আহ, কিছুটা স্বৈরাচারী করে তোলে। সুতরাং এই ব্যাপারে সতর্ক থাকতে হবে, কারণ আম, যেহেতু আহ, অনেক চড়াই উতরাইয়ের পরে একটা নতুন নির্বাচিত সরকার পাওয়া গিয়েছে, তারা যদি তাদের এই টেম্পটেশন কন্ট্রোল করতে পারে, এবং স্পেশালি সংসদ নেতা যিনি থাকবেন তিনি যদি তার সংসদ সদস্য যারা আছে তাদেরকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন নৈতিকভাবে, তাহলে আমার ধারণা আগামী 5 বছরের ভেতরে আমরা সংস্কারগুলো যদি তুলতে পারি, তাহলে বাংলাদেশ একটা শক্তিশালী অবস্থানে যেতে পারে। জি, ধন্যবাদ। আপনি খুব একটা সুন্দর কথা বলেছেন যে ন্যাশনাল ইন্টারেস্টের যে বিষয়টা বলেছেন। আমি এটার ব্যাপারে আরেকটু জানতে চাই। আপনি শুধু সামরিক ক্ষেত্রে বললেন। আমাদের আসলে আর কোন, কোন বিষয়ে ন্যাশনাল ইন্টারেস্ট গুলো আসলে একটা ইউনিক পজিশনে বা সবার ক্ষেত্রে একটা ইয়েতে নিয়ে আসা যায়? সেটা যদি আরেকটু আপনি ইলাবোরেট করতেন। যেমন ধরেন আপনি পররাষ্ট্রনীতি, এটা কিন্তু ধরেন ওই প্রতি 5 বছর পর পর চেঞ্জ হয় না। আপনি যদি লক্ষ্য করেন একটা দেশের ইভেন আপনি ইউএস এর কথা বললেন, তারপরে আপনি যদি ইভেন ইন্ডিয়ার কথা বললেন, ইন্ডিয়ার পররাষ্ট্রনীতি বাংলাদেশের জন্য যেটা প্রায় 10-15 বছর ধরে স্টেডি ছিল আওয়ামী লীগ আমলে, এখন গিয়ে পররাষ্ট্রনীতি কিন্তু চেঞ্জ আসছে। সো এটা এখন আস্তে আস্তে থিত হবে। তো পররাষ্ট্রনীতি যে কোনো দেশের জন্য একটা ন্যাশনালিস্ট ইন্টারেস্টের জায়গা। সো এই জায়গাটায় মানে যদি সরকারি দল এবং বিরোধী দল তারা সবাই মতৈক্যে পৌঁছায় যে আমাদের পররাষ্ট্রনীতিটা এরকম হবে, তাহলে ওইটা ন্যাশনাল ইন্টারেস্ট হিসেবে আপহেল্ড থাকবে, এবং 5 বছর পরে সরকার পরিবর্তন হওয়ার পরেও দেখবেন এই পলিসিতে খুব বেশি হাত দিতে হবে না। এবার আসেন আপনি শিক্ষার ব্যাপারে। শিক্ষানীতি একটা দেশের ধরেন প্রতি বছর আপনি শিক্ষানীতি চেঞ্জ করতে পারবেন না, এটা ব্যয়বহুল।
এবং এর ফলে মানে প্রজন্ম ক্ষতিগ্রস্ত হয়। এখন ধরেন বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল ইনক্লুডিং এই গভর্নমেন্ট এবং বিরোধী দলে যারা আছে, এরা তো সবাই পলিটিক্স করে হচ্ছে নেক্সট ইলেকশনকে মাথায় রেখে। বাট শিক্ষা ব্যবস্থা তো নেক্সট ইলেকশন নির্ভর হওয়া উচিত না। আপনাকে এখনই ভাবতে হবে আপনার বাচ্চাটাকে আপনি এখন কোন ধরনের শিক্ষা এবং স্কিল দিয়ে গড়ে তুলবেন, কারণ ও যখন জব মার্কেটে ঢুকবে সেটা আজ থেকে 12 বছর পরে। সুতরাং আপনাকে ওই দূরদর্শী সিদ্ধান্ত নিতে হবে যে আজ থেকে 10-12 বছর পরে মার্কেটে, জব মার্কেটে, গ্লোবাল জব মার্কেট এবং ডোমেস্টিক জব মার্কেটে কোন কোন স্কিল প্রায়োরিটি পাবে। সো এখনই আপনাকে আস্তে আস্তে আইডেন্টিফাই করতে হবে। যেমন বাচ্চাদের মনে করেন এখন থেকেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কোডিং এর উপরে মানে পড়াশোনা শুরু করা দরকার। এটা তো একটা ন্যাশনাল মানে পলিসি হইতে পারে, আনডিবেটেড। ঠিক আছে, আমাদের ধরেন হাই স্কুল লেভেলে একটা থার্ড ল্যাঙ্গুয়েজ শেখানো শুরু করা দরকার। যেমন ধরেন যারা মিডল ইস্টে যাবে তাদের জন্য অ্যারাবিক, যারা জাপানে অথবা চায়নাতে অথবা কোরিয়াতে যাবে তাদের জন্য ম্যান্ডারিন, জাপানিজ, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ, যারা ধরেন মানে গ্লোবাল অ্যাডমিনিস্ট্রেটিভ জবে যাবে তাদের জন্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। সো এগুলো প্রমোট করাটা এখন থেকে, মানে সরকারের কাজ তো শেখানো না, সরকারের কাজ হচ্ছে সুবিধাগুলো এনে দেওয়া, সো দ্যাট তারা ইয়ে করতে পারে। বাংলাদেশের এখন ধরেন 16 কোটি থেকে 18 কোটি, কেউ অলরেডি 20 কোটি বলা শুরু করছে। তার মানে হচ্ছে আমাদের দেশে মানুষ আপনি আটকে রাখতে পারবেন না, তাদেরকে মাইগ্রেশনে আপনাকে অ্যালাউ করতে হবে। জবের জন্য মাইগ্রেশন তো অলরেডি দীর্ঘদিন ধরে চলছে, প্রায় 2 কোটি একটা ডায়াসপোরা মনে করেন দেশের বাইরে আছে। এখন নেক্সট আরেকটা ন্যাশনাল ইন্টারেস্টের পয়েন্ট যেটা, সেটা হচ্ছে প্রবাসীদের জন্য ব্যবস্থা। প্রবাসীরা তো যুগ যুগ ধরে দেশের বাইরে আছে, এখন এই সরকার এসে 2টা নিয়ম করে দিয়ে যাবে, পরের সরকার এসে 2টা নিয়ম বাতিল করে দিবে, এটা তো হওয়ার দরকার ছিল না। স্ট্যাটিক একটা পলিসি থাকা দরকার ছিল যে প্রবাসীদেরকে কিভাবে অ্যাড্রেস করবে গভর্নমেন্ট। এই জায়গাগুলা পাশাপাশি যেমন ধরেন খাদ্যে ভেজাল, খাদ্যে ভেজাল তো মনে করেন যে আপনি মনে করেন যে আমাদের জনতার দলের মানে ইশতেহার একরকম হবে আর বিএনপির ইশতেহার আরেক রকম হবে, তা তো হওয়ার কথা না। ভেজাল তো ওরাও চায় না, ভেজাল আমরাও চাই না। তাহলে কি এটাকে ন্যাশনাল ইন্টারেস্ট হিসেবে যদি আপনি আপহেল্ড করেন, তাহলে খাদ্যে ভেজাল কিভাবে বন্ধ করা যায় এটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। স্কুল বাচ্চাদের জন্য কম্পালসরি একটা পুষ্টিকর টিফিনের ব্যবস্থা করা। আপনি ধরেন এই গভর্নমেন্ট বলছে যে কোনো মেগা প্রজেক্টে এবার তারা হাত দিবে না, তো ছোট ছোট প্রজেক্টের ভিতরে যদি তারা এটা রাখে যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমেও যদি সম্ভব হয়, প্রত্যেকটা প্রাইমারি স্কুলে অ্যাটলিস্ট 1 থেকে 5 পর্যন্ত বাচ্চাদেরকে আপনি একটা মানে পুষ্টিকর একটা টিফিনের ব্যবস্থা করা প্রতিদিন। এবং এই জাতীয় উদ্যোগে কিন্তু দেখবেন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এর মতো যে গ্লোবাল প্রোগ্রাম গুলো আছে, তারাও কিন্তু তাদের রিসার্চ আছে যে বাচ্চাদেরকে স্কুল টিফিন যদি দেওয়া হয় কর্তৃপক্ষের পক্ষ থেকে, তাহলে 10 থেকে 15% স্কুলের উপস্থিতি বাড়ে। তো এই আমি কয়েকটা জায়গা আপনাকে আইডেন্টিফাই করে দিলাম যেগুলো হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্টের জায়গা। সো এইরকম জায়গাগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে সুবিধা হচ্ছে যে ওই জায়গাতে আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারবো। এবং এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে সুবিধা যেটা হবে, যেহেতু আপনি অপোজিশনকে সাথে নিয়ে প্ল্যান করছেন, তাহলে অপোজিশন যখন আসবে তারাও কিন্তু আপনার ওই পরিকল্পনাটাকে আপহেল্ড করবে এবং আপনি লং টার্মে ওখানে ইনভেস্টও করতে পারবেন। সো রিটার্নও বেটার হবে আর কি। খুবই চমৎকার কয়েকটা বিষয় বলেছেন। আরেকটা বিষয় সেটা হলো যে ধরেন বাংলাদেশের আমরা যেমন এই গত সময়টাতে ইন্ডিয়া বিরোধী এক ধরনের বিষয় আমরা দেখলাম। নতুন সরকার আসলো, এই নতুন সরকারের কূটনৈতিক, বিশেষ করে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কটা পরিবর্তন কেমন হতে পারে? পাশাপাশি আসলে একটা কূটনৈতিক সম্পর্ক তো শুধু পাশাপাশি দেশ সেই জন্য হয় না, রাজনৈতিক, অর্থনৈতিক নানা বিষয় হয়। তো সেই বিষয়গুলো বিবেচনা করে আসলে ভারতের সাথে সম্পর্ক কেমন পরিবর্তন আসতে পারে, পাশাপাশি আপনার অন্য যেসব দেশ আছে কাদের প্রভাব, আমরা যেটা একটা বলি আমাদের এই দিক থেকে সহজভাবে যে অমুক দেশের একটু প্রভাব বেশি আছে, অমুক দেশের কম আছে, সেই জায়গাটাই আসলে কেমন আপনি দেখছেন বা কেমন আপনার চিন্তা বা ভাবনা, আপনি দূরদর্শী ইয়ে থেকে কিভাবে দেখছেন আর কি বিষয়টা? বাংলাদেশকে পররাষ্ট্র পর্যায়ে এই মুহূর্তে হেজিং বলতে একটা শব্দ আছে, ওই হেজিং এর ভেতরেই থাকতে হবে। হেজিং মানে হচ্ছে ব্যালেন্স করা। তো ব্যালেন্সিং এর ভিতরে প্রথম তো অফকোর্স ইন্ডিয়া এবং মিয়ানমার প্রসঙ্গ আসবেই, কারণ তারা আমাদের প্রতিবেশী, আপনি চাইলেও এটা চেঞ্জ করতে পারবেন না।
মিয়ানমারের সাথে আমাদের যে ডিবেটটা সেটা হচ্ছে রোহিঙ্গা নিয়ে। সুতরাং এই রোহিঙ্গা তো অলরেডি 12 লাখ থেকে এটা 16 লাখে পৌঁছাচ্ছে। এই রোহিঙ্গা তো আপনি একসেপ্ট করতে পারছেন না এতদিন ধরে, মানে যে আলাপ আলোচনা চলেছে। এবং বাস্তবতা যেটা হচ্ছে, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস যদিও বলেছিল যে রোহিঙ্গারা এবারে ঈদ আম আরাকানে অথবা রাখাইনে গিয়ে করবে, সেটাও কিন্তু বাস্তব মানে সম্ভব হয়নি। এখন রোহিঙ্গাদের ক্ষেত্রে বড় একটা সমস্যা যেটা হয়ে গেছে যে রোহিঙ্গাদের যে ডেইলি খরচটা আছে, এই খরচটা কিন্তু বাংলাদেশ সরকার দেয় না। এটা আসে হচ্ছে জয়েন্ট রেসপন্স ফান্ড থেকে। সো জয়েন্ট রেসপন্স প্ল্যানিং এর যে ফান্ডটা আছে, ওই ফান্ডটা কমে গেছে। $16 থেকে এটা এখন $8 নেমে আসছে পার হেড। সুতরাং অর্ধেকের মতো এটা কমে গেছে। এবং আমার যদি ভুল না হয়ে থাকে, আগামী মার্চ এপ্রিলের পরে যে ফান্ডটা দরকার, ওই ফান্ড কিন্তু এখনো অ্যাসিওর্ড না। সুতরাং এই জায়গায় একটা বড় রকমের মানে টেনশন কাজ করতেছে। ইন্টারন্যাশনাল অনেক অর্গানাইজেশন এবং রিসার্চ মানে ফ্যাকাল্টি যারা আছে, তারা ইদানিং দেখবেন যে বাংলাদেশকে প্রকারান্তে বলার চেষ্টা করছে যে এই রোহিঙ্গাদেরকে ওয়াই নট ইউ অ্যাকসেপ্ট দেম, এবং তোমাদের সোসাইটিতে তোমরা তাদেরকে ইন্টিগ্রেট করে ফেলো। ইন্টিগ্রেশনের কথা বলতেছে, রিপ্যাট্রিয়েশনের কথা বলতেছে না। মানে ওদেরকে প্রত্যাবাসনের যে ব্যাপারটা, ওইটা তারা আস্তে আস্তে করা শুরু করছে। এখন এই বছরে এই সরকারের জন্য এটা একটা চ্যালেঞ্জ হবে যে হঠাৎ করে ডোনার যারা আছে, দাতাদের যারা আছে, দাতা সংস্থা যারা আছে, তারা যদি সরকারকে চাপ দেয় যে আস্তে আস্তে রোহিঙ্গা আপনারা মানে আপনাদের এখানে ইন্টিগ্রেট করা শুরু করেন, আদারওয়াইজ আমরা ফান্ড দিব না, তাহলে কিন্তু বাংলাদেশ একটা বেকায়দায় পড়ে যাবে। সো মিয়ানমারের সাথে তো আর আসলে বাংলাদেশের কথা বলার আর কিছু বাকি নাই। রোহিঙ্গারা কেন মিয়ানমারে ফিরে যেতে পারতেছে না? কারণ মিয়ানমার সরকার রাজি হচ্ছে না। তারা রাজি হলে পরে কিন্তু বড় একটা অংশ ফেরত পাঠানো সম্ভব হতো। সুতরাং মিয়ানমারের সাথে আমাদের এই যে মানে রোহিঙ্গা টপিক নিয়ে যে তাদের সাথে আমাদের দর কষাকষি, এইটা আরো ইন্টেন্সিফাই করতেই হবে, উপায় নাই। এবার আসি হচ্ছে ভারতের ব্যাপারে। ভারতের সাথে আমাদের 4096 কিলোমিটার দীর্ঘ একটা সীমান্ত আছে। এখন ভারত গত 15 বছরে আওয়ামী লীগ ভারতের সাথে যেভাবে ডিল করেছে, এটা হচ্ছে ভারতের সাথে ডিল করার দুইটা অপশনের একটা অপশন। মানে ভারতের সাথে বাংলাদেশ দুইটা অপশনে ডিল করতে পারবে। একটা অপশন হচ্ছে নতজানু নীতি, সেটা হচ্ছে যে ভারতের বশ্যতা স্বীকার করে নেওয়া এবং ভারত যা যা চাইবে তা তাকে দেওয়া, এবং তার বিনিময়ে বাংলাদেশকে কমফোর্টেবল রাখা। এবং এইটা তো ধরেন 5ই আগস্ট পরবর্তী সময়ে এসে এই লেন্সটা চেঞ্জ হয়েছে। স্পেশালি ইউনিস গভর্নমেন্ট ভারতের এগেইনস্টে বেশ স্টাবর্ন একটা পলিসি মেনটেন করেছে। সেটা খেলাধুলা থেকে শুরু করে, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে, সীমান্ত থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রেই তারা ভারত যে সরকার আছে ভারতে, ওখানে উগ্র হিন্দুত্ববাদী যে সরকার এই মুহূর্তে আছে, বিজেপি সরকার, সেই সরকারকে তারা চ্যালেঞ্জ করেছে। এবং তারা কিন্তু ডক্টর ইউনূস এবং তার ইন্টারিম গভর্নমেন্টের প্রতি খুব একটা যে কমফোর্টেবল ছিল তারা মানে তাদের সরকার, তাদের সামরিক বাহিনীর প্রধান সবাই বলেছে যে নির্বাচিত গভর্নমেন্ট আসলে পরে তারা আলাপ আলোচনা করবে, ইন্টারিমের সাথে আলাপ আলোচনা করে তারা মজা পাচ্ছে না। সুতরাং ভারতের সাথে ডিলিং এর ওই যেটা বললাম, একটা হচ্ছে নতজানু নীতি, যেটা বশ্যতা স্বীকার করে নিতে হবে। আরেকটা নীতিতে বাংলাদেশ চলতে পারবে, সেটা হচ্ছে ন্যায্যতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে তাদের সাথে কথা বলা, রেসিপ্রোকেট করার যে পলিসিটা। রেসিপ্রোকেট করার যে পলিসি আছে, এই পলিসিটা তো অলরেডি 1.5 বছর 2 বছর ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে রাস্তা দেখাই দিয়ে গেছে যে কিভাবে চলতে হবে। সো নিউ গভর্নমেন্ট যদি এটা কন্টিনিউ করে, তাহলে বেসিক্যালি ইন্টারিম গভর্নমেন্ট এবং নতুন সরকারের কাছেও সেই একই মানে ইস্যুগুলো আছে যেগুলোর উপরে দ্বিপাক্ষিক ভাবে কাজ করতে হবে। তার প্রথম ইস্যু যেটা ভারতের সাথে, সেটা হচ্ছে পানি বন্টন সমস্যা। ভারত প্রকারান্তে বাংলাদেশের বিরুদ্ধে ওয়াটার টেরোরিজম বা পানি সন্ত্রাস চালায়। তারা আমাদের 54টা নদীর উপরে 3000-এর উপরে বাদ দিয়েছে, এবং একমাত্র গঙ্গা নদীর জন্য তারা আমাদের সাথে একটা চুক্তি করেছে, যে চুক্তি এই বছরের জুন মাসে শেষ হয়ে যাবে। সুতরাং
এই যে পানি বন্টনের যে ব্যাপারটা আছে আন্তর্জাতিকভাবে যেটা আমাদের প্রাপ্য, এটা নিয়ে এই ডিসপিউটটা আপনি ভারতের সাথে সুরাহা না করে বাংলাদেশের অস্তিত্ব ঠিক রাখতে পারবেন না। সুতরাং গভর্নমেন্টকে এই জায়গাটাতে মানে পদক্ষেপ নিতে হবে। নেক্সট হচ্ছে সীমান্ত হত্যা। বাংলাদেশের সীমান্তে মানে শুধুমাত্র নিরস্ত্র অবস্থায় সীমান্ত অতিক্রম করার অপরাধে 20 বছরে 1200 বেশি বাংলাদেশি নাগরিক মারা গিয়েছে। সুতরাং অলরেডি এই সীমান্তটা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সীমান্ত বলে চিহ্নিত হয়ে গেছে। সুতরাং ফিউচারে এই জিনিসটা কিভাবে অ্যাড্রেস করতে হবে ওটা মাথায় রেখেই পররাষ্ট্রনীতি ভাবতে হবে। একই সাথে মানে ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে ফ্যান্সিডিল সহ ইয়াবা সহ বিভিন্ন ধরনের কারখানা স্থাপন করা আছে এবং নতুন নতুন কারখানা হচ্ছে, যেটা দিয়ে বাংলাদেশের যুব সমাজকে ধ্বংসের একটা পরিকল্পনা তারা করেছে। তারা একই সাথে পররাষ্ট্র নীতি পর্যায়ে গত 2 বছরে অন্তত 3 বার আমাদের ভারতীয় বাংলাদেশি দূতাবাস ভারতে যে আছে 3টা দূতাবাসে তারা আক্রমণ করেছে। 2টা দূতাবাসে তারা পতাকা পুড়িয়েছে এবং আমাদের যে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান যিনি ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস তার কুশপুত্তলিকা দাহ করেছে। তারা এই নির্বাচনের আগে ঢাকাকে একটি বিপজ্জনক ডিউটি স্টেশন হিসেবে ডিক্লেয়ার করে তাদের কূটনীতিবিদদের সকল পরিবারকে বাংলাদেশ থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। অথচ ওই একই সময়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য অথবা জাতিসংঘের যে কূটনীতিবিদরা ছিল তারা সপরিবারেই ছিল। তো নতুন সরকার আসার পরে ভারত কি তাদের কূটনীতিবিদদের পরিবারকে আবার ফেরত পাঠাচ্ছে কিনা, পাঠালো কিনা সেইটাও জানার বিষয়। এছাড়াও ধরেন ভারতের সাথে আমাদের যে ট্রান্সশিপমেন্ট অ্যাডভান্টেজ গুলো ছিল সেগুলো তারা সব বন্ধ করে দিয়েছে। তারা এই সরকারের কাছে আবারও হয়তো ওই চিকেন নেকের অল্টারনেটিভ হিসেবে বাংলাদেশের ভেতর দিয়ে বিভিন্ন ধরনের ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট এবং করিডোরের যে ফ্যাসিলিটিস সেগুলো আবার তারা দাবি করবে। আদানির কাছ থেকে যে বিদ্যুৎ আনা হয়েছে সেই প্রকল্প আরো মানে ব্যাপ্তি পাবে নাকি সেটা আস্তে আস্তে শেষ হবে, এই জিনিসগুলো এই সরকারকে মাথায় রাখতে হবে। সর্বোপরি ভারতে ফ্যাসিস্ট আমলের যে সাবেক প্রধানমন্ত্রী এবং তার দোসররা যারা সবাই আশ্রয় নিয়েছে তাদের ব্যাপারেও দুই দেশের ভেতরে আসলে কি ধরনের অগ্রগতি হয় তার উপর ডিপেন্ড করবে আসলে দুই দেশের মানে পররাষ্ট্রনীতি কিভাবে কাজ করবে। এবার ফাইনালি আপনি যদি বলেন যে ভারতের বাইরে আমাদের আর আছে হচ্ছে পাকিস্তান, চীন এবং যুক্তরাষ্ট্র। তো পাকিস্তানের গত ইন্টারিম গভর্নমেন্টের সময় পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক রিপেয়ার হতে শুরু করেছে, যেইটা গত 54 বছর ধরে আমাদেরকে ব্রেন ওয়াশ করা হয়েছে যে পাকিস্তানের মানে পাকিস্তান আমাদের শত্রু, পাকিস্তানের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না। তো এখন এসে দেখা যাচ্ছে যে না, পৃথিবীতে আসলে পার্মানেন্ট বন্ধু পার্মানেন্ট শত্রু বলতে কিছু নাই। যেই ফ্রান্স একসময় জার্মানির বিরুদ্ধে যুদ্ধ করেছে তারা এখন আবার একত্রে কাজ করতেছে। যেই জাপানে একসময় আমেরিকা অ্যাটম বোম ড্রপ করেছিল সেই আমেরিকা এখন জাপানের সাথে একসাথে কাজ করছে। যে ভিয়েতনামে আমেরিকা একসময় যুদ্ধ করেছিল তারা এখন ভিয়েতনামের সাথে খুব ক্লোজ কোলাবোরেশনে কাজ করছে এবং ট্যারিফ সুবিধা পাচ্ছে। সুতরাং পাকিস্তানের সাথে আমাদের যেহেতু স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ আছে, সুতরাং পাকিস্তানের সাথে আমাদের যে বায়োলেটারাল রিলেশন আছে সেটা এই সরকার আপহোল্ড করবে কিনা সেটাও একটা বড় রকমের মানে প্রশ্ন, বাট করা উচিত বলে মনে হয়। তারপর ধরেন চায়নার সাথে ব্যালেন্সিং একটা অ্যাক্টে যাওয়া লাগবে। চায়না খুব হিসাবি, পাকিস্তানের সাথে চায়নার রিলেশন খুব ভালো, ইন্ডিয়ার সাথে চায়নার রিলেশন মানে বাণিজ্যিক ক্ষেত্রে তাদের রিলেশন আছে, বাট তাদের কিন্তু কন্টেস্ট আছে। সুতরাং এই জায়গায় ইন্ডিয়ার উপরে ডিপেন্ডেন্সি কমানোর জন্য বাংলাদেশকে অবশ্যই চায়না, পাকিস্তান এদের উপরে ডাইভার্সিফিকেশনে যাইতে হবে। ইউএসএ বিশ্বের যে কোনো দেশের জন্যই আসলে খুব ভাইটাল একটা রাষ্ট্র, যেহেতু পৃথিবী একটা ইউনিপোলার মানে সিস্টেমের ভিতর দিয়ে যাচ্ছে। সুতরাং ইউএসএ যেহেতু বাংলাদেশে স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট শো করছে রিসেন্টলি,
যেমন আমরা ইউএস এর কাছ থেকে তুলা কেনা শুরু করছি, সেই কারণে ট্যারিফ কিন্তু কমিয়ে দিয়েছে তারা। সুতরাং এই জাতীয় অ্যাডভান্টেজ যদি আমরা লিভারেজ করতে পারি, ওয়াই নট, এই আর কি। জি, ধন্যবাদ। কিন্তু আপনি একটা কথা বলেছেন যে এই যে সীমান্ত হত্যার বিষয়, এটা আমি একটু আপনাকে আরেকটু প্রশ্ন করতে চাই এটার সাথে, এই ইয়েতে সম্পূরক হিসাবে। সেটা হলো যে পৃথিবীর আর কোনো সীমান্তে কি এভাবে হত্যা হয় কিনা? আসলে সীমান্তে মানে যুদ্ধ পরিস্থিতি ছাড়া বা অন্য কোনো খুব মেজর পরিস্থিতি ছাড়া আসলে হত্যা হয় কিনা? এটা যদি না, আপনি একটু হয় না। এটা হয় না, এটা শুধুমাত্র বাংলাদেশ ভারত সীমান্তেই হয়, এবং এই জন্যই বিএসএফ কে বলা হয় বুচার সিকিউরিটি ফোর্স। সো এই ভারতেই আবার আপনি দেখবেন যে ভারতের তো চীনের সাথেও সীমান্ত আছে, পাকিস্তানের সাথেও সীমান্ত আছে। পাকিস্তান সীমান্তে দেখবেন যে তাদের গুলাগুলি হচ্ছে, কিন্তু কখনো নিরীহ লোকজনকে মারে না। আর চীনের সাথে তাদের চুক্তি আছে যে ওই সীমান্তে চাইনিজ বর্ডার ফোর্স এবং ইন্ডিয়ান বর্ডার ফোর্স নিরস্ত্র অবস্থায় টহল দেয়, তারা অস্ত্র ক্যারি করে না। সুতরাং ওদের যত এই বাহাদুরি, সেটা আসলে এই বাংলাদেশের সীমান্তেই তারা করে। বাংলাদেশ সীমান্ত জুড়ে তারা কাঁটাতারের বেড়া দিচ্ছে। 4096 কিলোমিটার সীমান্তের ভিতরে এখন লামসাম 800 কিলোমিটার বাকি, বাকি পুরোটাই তারা কাঁটাতারের বেড়া দিয়ে দিয়েছে। সুতরাং তারা যে কত বেশি বন্ধুসুলভ আমাদের জন্য, সেটা তো এখান থেকে বোঝা যায়। জি, ধন্যবাদ। একটা হচ্ছে যে এই সরকারের ধরেন আপনারা যারা সামরিক বিশ্লেষক আছেন বা যারা আছে তারা অনেকেই বলছে যে সামরিকভাবেও আমাদের আসলে এক ধরনের সক্ষমতার প্রয়োজন। সেটা ছোট দেশ হোক বা যাই হোক। এই সরকারের আমরা গত টাইমটা যেটা এক ধরনের কথা উঠছিল, সেটা কি আসলে খুব সিগনিফিকেন্টলি কোনো পরিবর্তন আমরা এই সরকারের আমলে সামরিক ক্ষেত্রে দেখতে পাবো কিনা? আপনার কি মনে হয়? বা পরিবর্তন আসবে কিনা? সামরিক ক্ষেত্রে গত 15 বছরে বাংলাদেশ অনেকটাই আসলে পিছিয়ে গিয়েছে, সামরিক সক্ষমতার ক্ষেত্রে এবং সামরিক মাইন্ডসেটের ক্ষেত্রে। তো এবং সম্ভবত এই কারণেই ধরেন সামরিক বাহিনীর মেধাবী সদস্য যারা আছে, তাদের একটা অংশ আসলে বিপদগামী হয়েছে, এবং সেটার কারণে আমরা দুঃখজনকভাবে দেখলাম যে তাদেরকে এখন আদালতে যেতে হচ্ছে এবং বিচারের সম্মুখীন হতে হচ্ছে। সুতরাং এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে তো পুরো জিনিসটা তারা চেঞ্জ করার চেষ্টা করেছে, এবং বাংলাদেশের সামরিক সক্ষমতা কি কারণে দরকার সেটা তারা আবার পুনরায় উপলব্ধি এবং অনুধাবন করেছে, এবং তাদের এই উপলব্ধির প্রেক্ষিতেই আহ নতুন নতুন বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনীকে আধুনিকায়নের জন্য যা যা প্রয়োজনীয় তা করা হচ্ছে। এখন আগে যদি আমি বলি যে একেবারেই ব্যাপারটা ছিল আহ, মানে কোনো ধরনের প্রতিরোধ এবং প্রতিরক্ষাবিহীন একটা অবস্থা ছিল। কারণ আপনি হয়তো মনে আছে যে বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা যিনি জেনারেল ফজলে এলাহি আকবর, উনি একবার বলেছিলেন যে বাংলাদেশের এয়ার ডিফেন্স ক্যাপাবিলিটি নিয়ার জিরো। তো আপনার আধুনিক একটা রাষ্ট্রে এয়ার ডিফেন্স ক্যাপাবিলিটি যদি নিয়ার জিরো হয়, তাহলে ওই দেশ যদি কখনো আক্রান্ত হয়, সেই দেশের আসলে প্রতিরোধ গড়ে তোলার সুযোগ খুব কম। তো সেই কারণে আমার কাছে মনে হয় যে এই ইন্টারিম গভর্নমেন্ট বেশ কিছু জায়গায় কিছু ইনিশিয়েটিভ নিয়েছে। এখন ধরেন নতুন একটা অস্ত্র আজকে কিনে কালকেই তো আপনি এটার উপরে মানে মাস্টারি অথবা এক্সপার্টিস আসে না, এই প্রফিসিয়েন্সি আসার জন্য সময় লাগে। সুতরাং ডক্ট্রিনে চেঞ্জ দরকার, তারপর হচ্ছে ন্যাশনাল ডিফেন্স পলিসি দরকার একটা, যেটা আমাদের নাই। সো এই জায়গাগুলোতে সরকার চাইলে কাজ করতে পারে, এবং সামনের দিনগুলোতে যদি তারা ধরেন ইন্টারিম যেইভাবে মানে রোবাস্টলি ফরেন পলিসিটা ডিল করছে, ওইটা যদি এই পোস্টার যদি তারা ধরে রাখতে চায়, তাহলে তো ডেফিনেটলি ইউ হ্যাভ টু মানে স্ট্রেনদেন ইয়োর মিলিটারি ফোর্সেস, এবং মিলিটারি ফোর্সেস মানে একদিক থেকে শক্তিশালী করা, আবার ধরেন ইউএস এর সাথে, পাকিস্তানের সাথে, চায়নার সাথে, ইভেন ইন্ডিয়ার সাথে দ্বিপাক্ষিক মহড়া করা, সো দ্যাট মানে আপনার যে
ক্যাপাসিটি আছে ওইটা আসলে রিজিয়নাল কনটেক্সটে কোন লেভেলে পৌঁছাচ্ছে সেটা যাচাই করে না, এগুলো দরকার আছে অফকোর্স। না, কিন্তু অনেকে যেটা বলেন যে বাংলাদেশ, তো ধরেন বাংলাদেশের প্রতিবেশী দেশ দুটো, সেটা হলো ইন্ডিয়া একটা বড়, মানে একদম মূলটাই ইন্ডিয়া, আর হচ্ছে আপনার মায়ানমার। তো বাংলাদেশের আসলে এই ছোট দেশ হিসাবে আসলে মানে আমরা কি যুদ্ধের জন্য প্রস্তুত থাকবো বা যুদ্ধের জন্য থাকবো, তার মানে কি জিনিসটা অনেকে নেগেটিভ সেন্সে বিষয়টা ধরে যে আমরা ইন্ডিয়ার সাথে যুদ্ধ করে পারবো না, সুতরাং আসলে আমাদের এই পার্সপেক্টিভে এত মানে চিন্তা ভাবনা বা খরচ করার কি দরকার আছে, এরকম ব্যাপারগুলো আর কি বলে। আসলেও কি মানে ছোট দেশ হিসাবে এবং আমাদের যেহেতু পুরো তিন পাশেই ইন্ডিয়া, তো সেই ক্ষেত্রে আসলে আমাদের কি আসলে সামরিকভাবে সেভাবে শক্তিশালী হওয়ার কোনো মানে সুযোগ আছে কিনা, বা আসলে এরকম হয় কিনা, বাস্তবসম্মত কিনা, সেই জায়গাটাই যদি আপনি ছোট করে একটু বলেন। অফকোর্স ধরেন আপনার মনে করেন যে বাসার 3 দিক দিয়ে ধরেন আপনার একজন প্রতিবেশীর বাড়িঘর আছে, তাই বলে কি আপনি আপনার বাসায় তালা দেন না? বাইরে গেলে আপনি তো আর ওর ভরসায় ছেড়ে দিয়ে যান না যে উনি দেখবে আপনার ঘরের নিরাপত্তা, ব্যাপার তো ওরকম না। একই রকম ভাবে রাষ্ট্র হিসেবে আপনি যত ছোট রাষ্ট্রই হন, ইভেন মালদ্বীপের মতো রাষ্ট্র তো ছোট রাষ্ট্র, বাট তার ডিফেন্স মেকানিজম থাকে। কারণ অরক্ষিত অবস্থায় মানে যখন কোনো দেশ পড়ে থাকে সেটা বেদখল হবেই, এটাতে কোনো সন্দেহ নাই। যেমন আপনার বাড়ির আপনি হয়তো করবেন না, বাট অনেক লোকজনের আশেপাশে দেখবেন যে অরক্ষিত পতিত জমি পড়ে থাকে। তো এটা 1 বছর 2 বছর 3 বছর 4 বছর চলে যাওয়ার পরে তখন দেখবেন যে আস্তে আস্তে এনক্রচমেন্ট শুরু হয়। ঠিক আছে? তো যখন দেখে যে না আরে এই জমি তো কেউ দেখতে আসে না, এখানে তো কেউ কিছু করে না, তো প্রথমে সে ওই জায়গায় দেখবেন যে একটু মূলা ফলানোর চেষ্টা করে, বেগুন ফলানোর চেষ্টা করে, তারপর আস্তে আস্তে একসময় সে এটা দখলই করে ফেলার চেষ্টা করে। এবং কি একটা আইন তো আছে বোধহয় যে আপনি 18 বছর যদি দখল করে রাখতে পারেন কোনো জায়গা, তাহলে দখলদারিত্ব সত্ত্বে আপনি ওই জমির মালিকানা দাবিও করতে পারেন। তো বাংলাদেশ তো আসলে প্রকারান্তে ধরেন আওয়ামী লীগের 15 বছরে ওই জিনিসটাই হচ্ছিল, ঠিক এভাবেই বুঝাচ্ছিল যে তোমাদের আর্মির দরকার কি, আমরা তো তোমাদের সাথে যুদ্ধ করবো না। তো এরপর আস্তে আস্তে আর্মি দুর্বল হলো, তারপরে ধরেন বর্ডার উইক হয়ে গেল, বাংলাদেশের ভেতর দিয়ে ট্রানশিপমেন্ট যাওয়া শুরু হয়ে গেল। ফলাফল কি হলো? বাংলাদেশের মানুষ তো ফুঁসে উঠছে। সো এই প্রেক্ষিতে যারা এটা মনে করে যে ভারতের এগেইনস্টে যুদ্ধ করে পারবো না, ভারতের এগেইনস্টে যুদ্ধ করে আপনি পারবেন না যদি আপনি ভারত দখল করতে যান। আপনার তো ভারত দখল করতে যাওয়ার ইচ্ছা নেই, আচ্ছা, কিন্তু ভারত যদি বাংলাদেশ দখল করতে আসে তখন তো আপনাকে দেশ বাঁচাইতে হবে। তো সেটার জন্য আপনি প্রস্তুতি না নেওয়ার তো আসলে কোনো যুক্তি নাই। এখন মানে যখন আপনাকে কেউ বলে যে ভারত তো কখনো তোমাকে আক্রমণ করবে না, তখন তাকে আপনি গল্প শোনাবেন যে গোয়া নামে একটা ছোট রাষ্ট্র ছিল, সেই রাষ্ট্রটা ভারত দখল করে নিচ্ছে। হায়দ্রাবাদ নামে একটা রাষ্ট্র ছিল ভারতের ভেতরে, সেই রাষ্ট্রটাকে ভারত দখল করে নিচ্ছে। সিকিম নামে একটা ছোট রাজ্য ছিল, যেটাকে ভারত দখল করে নিচ্ছে। সুতরাং 7 সিস্টার্স কে পারলে ইন্ডিয়া যে 8 সিস্টার বানাইতো না, এটা বিশ্বাস করার কোনো কারণ নাই। বোকার স্বর্গে বাস করে তো লাভ নাই। ঠিক আছে? সো বাংলাদেশকে অষ্টম বোন বানানোর মানে সব ইচ্ছা এবং পরিকল্পনা ভারতের আছে, পারে না শুধুমাত্র হচ্ছে বাংলাদেশ আর্মির জন্য। মানে আমাদের আর্মি ধরেন মুক্তিযুদ্ধ করে যখন দেশ স্বাধীন করছে, এটা তো জানেন যে বাংলাদেশ একটা জায়গায় ইউনিক, এই দেশের আর্মি আগে স্বাধীন হয়েছে, তারপরে যুদ্ধ করে তারা দেশ স্বাধীন করছে। ঠিক আছে? সো 1972 সালেই ইন্ডিয়া একবার চেষ্টা করছিল যে দেশটা যদি দখল টখল করা যায়, বাট তখন মানে আমাদের যে মুক্তি ফৌজ ছিল তারা কেবল একটা যুদ্ধ করে মনে করেন যে টকবগে অবস্থায় ছিল, সুতরাং এই রিস্ক তারা নিতে চায় নাই, নিতে পারে নাই। ঠিক আছে? সো মানে তাদের তো অনেকে এইটা বললে পরে অবাক হয়, আপনি সিকিম কত সালে বেদখল হয়েছে, আপনি হিস্ট্রিতে ডেট গুলা মিলাই টের পাবেন যে বাংলাদেশের উপরেও কিন্তু তার নেক নজর ছিল। কিন্তু
নেক নজরটা আসলে ওইভাবে কাজে লাগাইতে পারে নাই, কারণ বাংলাদেশের আর্মির জন্য। নেক নজর এটা। হ্যাঁ, তো ওই জন্য যারা এই কথা বলার চেষ্টা করে যে কি দরকার, আরে ভাই আজকে যদি আপনার শক্তিশালী একটা এয়ারফোর্স থাকতো, মনে করেন যে আপনার যদি 2 স্কোয়াড্রনও মাল্টি রোল এয়ারক্রাফট থাকতো, আপনার একটা রোহিঙ্গাও ঢুকতো না বাংলাদেশে। আপনি যখনই রোহিঙ্গা বাংলাদেশে ঢুকবে, তখনই আপনি যখন রেঙ্গুনে অথবা নিপেতুতে বোমা ফেলা শুরু করবেন, তখন দেখবেন বর্ডার ওরা নিজের স্বার্থে ক্লোজ করবে, বুঝলেন নাই? আপনি মিয়ানমার আর্মির অবস্থা দেখতেছেন না, ও নিজের দেশের আরাকান আর্মির সাথে যুদ্ধ করে হারিয়ে গেছে। তো বাংলাদেশের ওই সক্ষমতা তো ধরেন ইন্ডিয়ার প্ররোচনায় আস্তে আস্তে মানে আওয়ামী লীগ নষ্ট করছে, বাট ওই সক্ষমতা যদি থাকতো, তাহলে তো মনে করেন আজকে মানে আজকেই আপনি মনে হয় যে ওই যে আমাদের যখন জেএফসি বিমানগুলো আসবে, আর যদি আমরা ধরেন ইউরো ফাইটার আনার পরে দেখবেন যে রোহিঙ্গা আস্তে আস্তে যাওয়া শুরু করবে। কারণ দিন শেষে একটা জিনিস মনে রাখবেন, মিলিটারি পৃথিবীতে এমন কোন শক্তিশালী রাষ্ট্র দেখাতে পারবেন না, উন্নত রাষ্ট্র দেখাতে পারবেন না যার শক্তিশালী মিলিটারি নাই। জি, সর্বশেষ এটা খুবই একটা ভালো, মানে খুব চমৎকার একটা কথা বলছেন। আমরা আবার দেশের প্রেক্ষাপটে আসি, সেটা হলো যে এই যে নির্বাচন গেল, নির্বাচনের পরে আমরা কিছু রাজনৈতিক সহিংসতা বা বিভিন্ন বিষয় আমরা দেখতে পাচ্ছি, এবং বিরোধী শক্তি যারা এখন হচ্ছে বিরোধী দল এনসিপি, জামাত, তারাও বিভিন্ন ধরনের হুঁশিয়ারি দিয়েছে। সব মিলে কি আপনি কি মনে করেন যে খুব শীঘ্রই আবার পথের রাজনীতি যেটা বলি সেই ধরনের কোনো কার্যক্রম আসলে খুব শীঘ্রই হওয়ার সম্ভাবনা আছে কিনা? ব্যক্তিগতভাবে আমি বলবো যে মানে বাংলাদেশের মানুষ আসলে রাজপথের এই রাজনীতি, রাজপথে থাকতে থাকতে বাংলাদেশের মানুষ ক্লান্ত হয়ে গেছে। দ্যাট ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং। বাংলাদেশের আর্মি মনে করেন যে গত প্রায় 2 বছর ধরে ক্যাম্পে ক্যাম্পে আছে। আমি জানি না এই গভর্নমেন্ট কবে আর্মি তুলবে। মানে এখনো তো অর্ডার হয় নাই আর্মির ঘরে ফিরে যাওয়ার, ব্যারাকে ফিরে যাওয়ার। সো বাংলাদেশের মানে আপামর জনসাধারণ যারা আছে তারা পলিটিক্যাল স্ট্যাবিলিটি খুঁজতে যাচ্ছে। কেন? আপনি দীর্ঘদিন রাজপথে থাকলে পরে মানুষের আয়, ইনকাম, রোজগার কমে যায়। তো ধরেন গড়পড়তায় যদি আপনি দেখেন বাংলাদেশের আহ, যারা মানে ইনকাম করে চলে, তাদের সবারই প্রায় 20% স্যালারি কমে গেছে অথবা ইনকাম কমে গেছে, ব্যবসায়ী হোক, ইয়ে হোক। সো এই কমে যাওয়ার মেইন কারণ কি? মেইন কারণ হচ্ছে এই দীর্ঘদিন ধরে রাজপথ মনে করেন যে এঙ্গেজ হয়ে থাকা এবং পলিটিক্যাল স্ট্যাবিলিটি না আসার কারণে। যতদিন পর্যন্ত পলিটিক্যাল স্ট্যাবিলিটি না আসবে, ততদিন পর্যন্ত ধরেন ফরেন ইনভেস্টমেন্ট গুলো আসবে না। আমাদের নিজস্ব সাপ্লাই চেইন যেগুলো আছে, এগুলো দেখবেন যে স্ট্রাগল করতে থাকে। ঠিক আছে, সরকারের একটা স্টেবল সরকারের দায়িত্ব যে ধরেন বাংলাদেশের ভেতরে এবং ইন্টারন্যাশনালি আমাদের ইকোনমি যেন রান করে, ফ্লাক্স করে, এই জিনিসগুলো এনশিওর করার দায়িত্ব সরকারের। তো এখন আমার মনে হয় যে সাধারণ জনগণ যারা আছে তারা তো না বিশ্বাস উঠে গেছে, তারা এখন এই জায়গায় স্টেবিলিটি চায়। তারা চায় যে দেশটা একটু স্টেবল হোক, ব্যবসা বাণিজ্য একটু এক্সপ্লোর করুক ওই জায়গায়। আর একই সাথে ধরেন যে হ্যাঁ, এখন রাজপথে নামার মতো সম্ভাবনাও কিন্তু একেবারে উড়ায় দেওয়া যায় না। কেমন উড়ায় দেওয়া যায় না? ধরেন অ্যাবসলিউট মেজরিটি পাওয়ার পরেও আপনি দেখেন যে এবার নির্বাচনের পর বেশ কিছু সহিংসতা কিন্তু হয়েছে ইতিমধ্যে, এবং এই সহিংসতা কিন্তু এই বিজয়ী দল যারা আছে তারা এটা মানে পুরোপুরি নাকচ করতে পারেনি। 2 নম্বরে যেটা হচ্ছে যে এই গভর্নমেন্টের যে সকল এমপি ইলেক্টেড হয়েছেন এবার, তাদের একটা বড় অংশই ঋণ খেলাপি, এবং তার মানে ঋণ খেলাপি মানে হচ্ছে তারা ব্যবসায়িক ব্যাকগ্রাউন্ডের। সুতরাং তারা যখন স্টেট পাওয়ার পান, স্টেট পাওয়ার পাওয়ার পরে এটাকে তাদের পার্সোনাল বিজনেস ডেভেলপমেন্টের জন্য যখন ইনভলভ করেন,
তখন ধরেন এই ব্যাপারগুলো মানুষের ভিতরে অসন্তোষের সৃষ্টি করে। যেমন কথার কথা, আম উপদেষ্টা ছিলেন বশির সাহেব। এখন আ বশির সাহেবের বিজনেস হয়তো এমনিতেই ১ বছরে আরো ইমপ্রুভ করত। নতুন, নতুন আইডিয়া আসতো। বাট দেন সাডেনলি যখন উনি উপদেষ্টা থাকা অবস্থায় ওই আকিজ গ্রুপের বা আপনি প্রচুর বিজ্ঞাপন দেখতে পান এবং তারা বিলিয়নার গ্রুপে ঢুকে গেছে। এই যে জিনিসগুলো দেখেন, তখন কিন্তু ন্যাচারালি মানুষের ভিতরে একটা কোয়েশ্চেন আসে যে আসলে কোন গভর্নমেন্ট অ্যাডভান্টেজ তারা পাইছে কিনা? আর বাংলাদেশের যে মানুষের যে খাইছলত এবং টেনডেন্সি তাতে তো আম ইনফ্লুয়েন্স করে। ইনফ্লুয়েন্স যে করে না তা না। সো দ্যাট ইস অ্যান এরিয়া ওয়্যার খুব বেশি ইনজাস্টিস হলে পরে লোকজন রাস্তায় নেমে আসতে পারে। নেক্সট হচ্ছে ধরেন উম টোটাল ক্রাইম সিনারিও যেটা আছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেটা আছে, ওটা যদি কোন কারণে কোলাপস করে তাহলে আবার একই রকম হতে পারে। আম আমার কাছে মনে হচ্ছে সংস্কারের যে ব্যাপারটা আছে, ওই ব্যাপারটা যদি খুব বেশি ডিস্টার্বড হয় এবং এটা যদি কাঙ্ক্ষিত গতি না পায়, কাঙ্ক্ষিত প্রায়োরিটি না পায়, তাহলে আবার হবে। আবার যদি ধরেন যে ওই দেশের বাইরে টাকা সাইফন করার আগের যে মেকানিজম গুলা আছে, এই মেকানিজম গুলা যখন আবার অন হবে এবং এটা রিপোর্টেড হবে, তখন এটা হবে। মানুষ যখন দেখবে যে গণমাধ্যমে বাক স্বাধীনতা পাচ্ছে না, মেইন স্ট্রিম মিডিয়া হাইড করতেছে অথবা পাপেটের মতো আচরণ করতেছে। আর এই যে আপনাদের মতো যারা আছেন, যারা মানে ইন্ডিপেন্ডেন্ট ভয়েস হিসেবে কাজ করার চেষ্টা করছেন, তাদের চ্যানেল যখন শাটডাউন করা শুরু হয়ে যাবে অথবা আপনাদের উপরে যখন বিভিন্ন ধরনের আ সরকারি অত্যাচার অনাচার চলে আসবে, তখন আস্তে, আস্তে দেখবেন যে জনমত আবার ঘুরে যেতে পারে। আর জনমত ঘুরে যদি যায় তাহলে সেক্ষেত্রে একটা আশঙ্কা থাকে যে আবারও হয়তো রাজপথেই আ মানুষজন আসবে। কারণ আম এই ৫ই আগস্ট পরবর্তী যে বিপ্লবের প্রতিশ্রুতি এবং আকাঙ্ক্ষা ছিল, সেটা অনেকাংশেই মেটেনি। সুতরাং সেই অপ্রাপ্তি আ থেকেও মানুষজন কিন্তু আবারও আম এই সিভিয়ার রাস্তাটায় হাঁটার চেষ্টা করতে পারে। কারণ কিছুদিন আগেই তো রক্ত দিছে। সো আ এখন যদি খুব বেশি মানে অনিয়ম দেখে, তাহলে কিন্তু আবার লোকজন গর্জে উঠতে পারে। এই আরকি। জি, ধন্যবাদ। আসলেও মানে মানুষের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশার পথে হাঁটার আশা করি যে, যে সরকার গঠন হচ্ছে, তারা সেই প্রত্যাশার পথে হাঁটবে সেটা আমাদের প্রত্যাশা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে সর্বশেষ আপনার কাছে যেটা জানার যে, এই যে বর্তমান প্রেক্ষাপট ধরে আপনি আসলে রাজনৈতিক গুণগত কি ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছেন এবং পাবেন বলে আশা করেন? যে কোন, কোন ধরনের গুণগত পরিবর্তন আসতে পারে? না, আমরা ধরেন আমাদের নিজস্ব যে পলিটিক্যাল পার্টি আছে, জনতার দল, আ যেটার আমি প্রধান সমন্বয়ক এবং মুখপাত্র। তো আমরা যেরকম একটা প্রমিস নিয়ে রাজনীতিতে এসেছি, যেটা ৫ই আগস্ট পরবর্তী সময়ে এই রাজনীতি দলটা আ গঠিত হয়েছে। তো আমরা রাজনৈতিক ল্যান্ডস্কেপে যেটা দেখতে চাই, নাম্বার 1 হচ্ছে সৎ, শিক্ষিত, সাহসী এবং দেশপ্রেমিক আ লোকরা রাজনীতিতে আসছে। এই ফ্লোটা আমরা অন করতে চাই। এখন আম এবার কতটা সেটা অর্জন করা গেছে এটা প্রশ্ন সাপেক্ষ। দ্বিতীয়ত হচ্ছে আমরা কিছু জায়গায় জাস্টিস চাই। যেমন পলিটিক্যাল পার্টির যে ফান্ডিং সোর্সেস, পলিটিশিয়ানদের মানে আ ফান্ডিং সোর্সেস গুলো কি? ওই জায়গায় কিন্তু এখনো আম আ আ মানে জাস্টিস আসে নাই। তারপর যেমন ধরেন আ হাদি হত্যার বিচার অ্যাম কেন জরুরি? কারণ হাদি যেই আ কথাগুলো বলা শুরু করেছিল, হাদি যেই আম মানে রাজনীতিক পরিবর্তনের বার্তা দিচ্ছিল, আম হাদিকে মেরে ফেলে তো সেই কণ্ঠগুলো রুদ্ধ করে দেওয়া হলো। সুতরাং আশা করছি যে সামনে এই জিনিসগুলো নিয়ে চর্চা জারি থাকবে এবং আ আমাদের নিউ জেনারেশন যারা আছে, জেনারেশন জেড এবং জেনারেশন আলফার যারা উঠে আসতেছে আস্তে, আস্তে
স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি তারা তাদের ওপিনিয়ন গুলো শেপড হবে এবং ধরেন এবারেই দেখলাম যে একজন এমপি সে হাঁটতে পারতেছে। সো তার ভিডিও আমি দেখলাম অনলাইনে। অফকোর্স মানে জনগণের রায়ের উপরে কোনো কথা বলার সুযোগ নাই। বাট দেন ওই এলাকার জনগণ তাকে যে পছন্দ করলো এবং উনি যে এখন মানে এরকম প্রায় চলৎশক্তিহীন অবস্থায় একজন এমপি হিসেবে আসলে কতটুকু কন্ট্রিবিউট করবে, এটা একটা প্রশ্ন সাপেক্ষ। সুতরাং এবার যে আকাঙ্ক্ষাটা ছিল যে মানুষ প্রার্থী থেকে ভোট দিবে, এবার তো এটা অর্জিত হয়নি। তো মেবি আমাদের হয়তো আরো 5 বছর ওয়েট করতে হবে। নেক্সট ইলেকশনে গিয়ে হয়তো আমরা এটা দেখতে পাবো, অথবা যদি কোনো মিড টার্ম ইলেকশন হয়, অন্তর্বর্তীকালীন ইলেকশন হয়, তখন হয়তো আমাদের ভোটাররা যারা আছে তারা হয়তো তাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে আরেকটু ম্যাচুরিটি শো করবে। মানে এবারও আম ভোটারদের ভোট কেনার ক্ষেত্রে প্রচন্ড রকম মানি গেম হইছে বলে রিপোর্ট আছে। তো তার মানে কি আমরা ওই বাস্তবতায় এখনো ওটা থেকে উঠে আসতে পারি নাই। হয়তো আপনাকে ৳২,০০০ দিয়ে কেনা যাবে না একটা ভোটের জন্য। হয়তো আমাকে ৳২,০০০ দিয়ে কেনা যাবে না একটা ভোটের জন্য। বাট দেন অনেকে তো বিক্রি হইছে। সো ওই সেগমেন্টটাতে এখনো উপলব্ধি আসে নাই। ওই সেগমেন্টটাতে এখনো ওই আকাঙ্ক্ষাটা দানা বাঁধে নাই। সুতরাং আমাদের তো এই এতটুকুই প্রত্যাশা যে স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি তারা এইটুক বুঝতে শিখুক যে ওই যে সংসদে ৩০০ জন যায়, অথবা এবার উচ্চকক্ষ হলে ৪০০ জন হবে, নারী সহ ৪৫০ হবে। এই ৪৫০ জন লোক যদি আমরা ভালো পাঠাতে পারি, তাহলে দিন শেষে আসলে আমারই লাভ। কারণ যার কাছে এটা ব্যবসা, যে মানে ভোটের সময় আমাকে যে ৳২,০০০ দিয়ে আমার ভোটটা কিনতেছে, সে কিন্তু ওই নির্বাচিত হওয়ার পরে সুদে আসলে এই ৳২,০০০ মেবি ৳২,০০,০০,০০০ বানায় তারপরে আদায় করে নিবে। তাই তো হতে দেখলাম আমরা গত ১০-১৫ বছর। প্রতি বছর $১৬ বিলিয়ন করে বাইরে নিয়ে গেছে। তো আমরা আশা করতেছি যে এই জিনিসগুলো বন্ধ হবে। এই $১৬ বিলিয়ন বাংলাদেশে যদি থাকে, তাহলে বাংলাদেশের জনগণের কিছু না কিছু লাভ হবে। আমরা অনুষ্ঠানের শেষে ছিলাম, কিন্তু যদি আপনি অনুমতি দেন তাহলে আরেকটা প্রশ্ন করতে পারি। আপনার প্রশ্ন থেকে মানে কথা থেকেই একটা প্রশ্ন জাগলো আরকি। সেটা হলো, আপনি যখন বললেন মিড টার্ম ইলেকশন, মানে এটা কেন আপনি মনে করলেন? না, যেহেতু গভর্নমেন্টের এখানে অ্যাবসলিউট মেজরিটি আছে এবং তারা যদি ধরেন মানে হাইপোথেটিক্যালি বলছি আরকি, যে সংস্কারগুলোকে তারা সুকৌশলে যখন একটা, একটা করে নষ্ট করা শুরু করতে পারে, যদি করে, তারপর যেমন ধরেন ইন্ডিয়ার সাথে তাদের যে পলিসি আছে, এইটা যদি খুব নগ্নভাবে মানে জনগণের প্রত্যাশার বাইরে চলে যায়, সেক্ষেত্রে তো অফকোর্স ধরেন আহ, মানে এমন একটা সিচুয়েশন হতেই পারে। কারণ আদার পলিটিক্যাল পার্টিস যারা আছে, এন্টিটিস যারা আছে, তাদেরকে শেখ হাসিনার মতো করে যদি গুম করে ফেলতে না পারে, তাহলে তো তারা ভয়েস রেইজ করবেই। সো এই গভর্নমেন্টের হানিমুন পিরিয়ড খুব কম হবে এবং প্রচুর কাজ করতে হবে। সো কাজ না করলেই সমালোচনা হবে, এটাতে কোনো সন্দেহ নেই। জি, ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক চমৎকার করে অনেকগুলো বিষয় বলেছেন এবং আশা করি দর্শকরা খুবই উপভোগ করবেন বিষয়টি। আপনাকে অসংখ্য আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবারও নিশ্চয়ই কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। জি, আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের যদি কোনো বলার থাকে, মতামত থাকে, অভিমত থাকে, অবশ্যই কমেন্টস অপশনে জানাবেন আমাদের। আর আবারও দেখা হবে নতুন অতিথির সঙ্গে, নতুন বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন।